ক্লাস 9-এর ছাত্রীদের আমি আজকে যে টপিকটা পড়াবো সেটি হলো পুষ্টি এবং বিপাক চ্যাপ্টার থেকে উৎসেচক। আচ্ছা, প্রথমে আমরা জানতে চাইবো যে উৎসেচক জিনিসটা কী। তোমাদের গত ক্লাসে আমি একটু আইডিয়া দিয়েছিলাম। উৎসেচক হচ্ছে বেসিক্যালি জৈব অনুঘটক যেটা সর্বদা নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর ক্রিয়া করে এবং ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে। আচ্ছা, সাবস্ট্রেট বলতে এখানে বোঝানো হচ্ছে যেটার ওপর উৎসেচক কাজ করে। উৎসেচক মেনলি আমাদের দেহে থাকছে আমাদের খাদ্যবস্তু হজম করতে সাহায্য করে। বিভিন্ন ধরনের খাদ্য আমরা খাই, সেটা প্রোটিন হোক, সেটা গ্লুকোজ হোক, সেটা ফ্যাট হোক, তো সেই জাতীয় খাবারগুলোকে হজম করতে বেসিক্যালি সাহায্য করছে উৎসেচক। উৎসেচক যদি মানবদেহের উৎসেচককে দেখা যায়, মানবদেহের উৎসেচক বেসিক্যালি 3 প্রকার: প্রোটিওলাইটিক উৎসেচক, অ্যামাইনোলাইটিক উৎসেচক এবং লাইপোলাইটিক উৎসেচক। তো ফার্স্টে আসছি কিছু অ্যামাইনোলাইটিক উৎসেচকে, অর্থাৎ যেগুলো গ্লুকোজকে হজম করতে সাহায্য করছে। গ্লুকোজ জাতীয় খাদ্য, ভাত বলো, তোমার চিড়ে, আলু, মিষ্টি জাতীয় বিভিন্ন খাবার, বিভিন্ন ফলের রসও থাকে তার মধ্যে, সব কিছু মোটামুটি হজম করতে সাহায্য করছে অ্যামাইনোলাইটিক উৎসেচক, যার মধ্যে পড়ছে টায়ালিন, মল্টেজ, অ্যামাইলেজ, ল্যাকটেজ, আইসোমল্টেজ, সুক্রেজ ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের বই থেকে বেসিক্যালি বিভিন্ন উৎসেচকের নাম পড়তে হবে, তারা কোথা থেকে সৃষ্টি হচ্ছে, মানে তাদের ক্ষরণস্থল বলতে পারো, যে অঙ্গ থেকে সেই উৎসেচকটি খরিত হচ্ছে, তাদের সাবস্ট্রেট অর্থাৎ কি নাম, যে খাদ্যদ্রব্যকে সেই উৎসেচক হজম করতে সাহায্য করছে, এবং সবার লাস্টে আসছে পরিপাকের ভূমিকা। এগুলো পড়তে হবে। এগুলোর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ উৎসেচক রয়েছে, যেমন টায়ালিন। আমরা যদি খালি মুখে কোনো খাবার খাই, ধরো খালি মুখে আমরা অনেক সময় পাউরুটি খাই এবং তার স্বাদটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগে, তো আমাদের মুখমণ্ডলের টায়ালিন থাকার জন্য টায়ালিন পাউরুটি জাতীয় খাদ্যবস্তুকে হজম করতে সাহায্য করছে এবং একটা মিষ্টি মিষ্টি ফিলিংসও মুখের মধ্যে আসে। তো এরপরে আসি কিছু প্রোটিওলাইটিক উৎসেচকের উদাহরণে, যেমন পেপসিন, রেনিন, ট্রিপসিন, ইরিপসিন, কাইমোট্রিপসিন। তোমাদের ঠিক অ্যামাইনোলাইটিক উৎসেচকের মতো এই প্রোটিওলাইটিক উৎসেচকেরও নাম, তাদের ক্ষরণস্থল, তাদের সাবস্ট্রেটের নাম পড়তে হবে, যেগুলো তোমরা বই পেয়ে যাবে। যেমন পেপসিন প্রোটিন জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করছে, রেনিন দুধের প্রোটিন, ট্রিপসিন প্রোটিন পেপটন ইত্যাদি ইত্যাদি। আর এবার যেটা আসবো সেটা হচ্ছে লাইপোলাইটিক উৎসেচক বা ফ্যাট ভঙ্গক উৎসেচক। লাইপোলাইটিক উৎসেচক বেসিক্যালি রয়েছে কয়েকটি, যেমন গ্যাস্ট্রিক লাইপেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ এবং ইন্টেস্টিনাল লাইপেজ। এরা প্রত্যেকেই ফ্যাট জাতীয় খাবার, তেল, চর্বি ইত্যাদিকে হজম করতে মোটামুটি সাহায্য করে। উৎসস্থল যদি দেখি, প্রত্যেকের উৎসস্থলের মধ্যে গ্যাস্ট্রিক লাইপেজের উৎসস্থল পাকগ্রন্থি, প্যানক্রিয়াটিকের লাইপেজের অগ্নাশয় গ্রন্থি, এবং নাম থেকে তোমরা বুঝতে পারছো ইন্টেস্টিনাল যে লাইপেজ সেটা আন্ত্রিক গ্রন্থি। তো এগুলো তোমাদেরকে পড়তে হবে, মানে কোথা থেকে মোটামুটি বিভিন্ন উৎসেচকগুলো খরিত হচ্ছে, তাদের সাবস্ট্রেটের নাম এবং তাদের পরিপাকের ভূমিকা ইত্যাদি পড়তে হবে। তো উৎসেচকের পরে একটা তোমাদের বিষয়বস্তু ছিল, গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম, খাদ্য গ্রহণ, পরিপাক ইত্যাদি বোঝাচ্ছিলাম। তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে শোষণ, যে খাদ্যবস্তুগুলো উৎসেচকরা হজম করতে হেল্প করছে, সেগুলোকে ভেঙে ছোটো ছোটো টুকরোয় পরিণত করছে। তো সেই ছোটো ছোটো খাদ্যবস্তুগুলো বেসিক্যালি সরলতম রূপগুলো ক্ষুদ্রান্তে অবস্থিত ভিলাইয়ের মাধ্যমে রক্ত লসিকা তন্ত্রে বা লসিকা প্রবাহে প্রবেশ করে। তো এই যে খাদ্যবস্তু ধরুন আমরা খাচ্ছি, খাওয়ার পর সেটাকে চিবোচ্ছি, চিবানোর পর সেটা আমাদের পৌষ্টিকতন্ত্রে যাচ্ছে এবং সেগুলোই বিভিন্ন উৎসেচকের উপস্থিতিতে এসে খাদ্যবস্তুগুলো ছোটো ছোটো টুকরোয় পরিণত হচ্ছে, বলতে পারো সেগুলো অনেকটাই ছোটো টুকরোতে ভাগ হওয়ার পর সেই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আমাদের লসিকা এবং রক্তে প্রবাহিত হচ্ছে। এবং কীভাবে প্রবাহিত হচ্ছে, যে ক্ষুদ্রান্তের ভিলাইয়ের মাধ্যমে। এই যে লসিকা রক্তে প্রবাহিত হওয়া খাদ্যবস্তু ছোটো কণা, মানে সেটাকেই বলছে বেসিক্যালি শোষণ, যার মাধ্যমে সমস্ত খাদ্যের কণাগুলো রক্তে মিশে যাচ্ছে। শোষণ ব্যাপন পদ্ধতিতে মিশছে, ক্ষুদ্রান্তে মেনলি হেল্প করছে। আচ্ছা, শোষণের পরে যে একটা কথা আসছে সেটা হচ্ছে আত্তীকরণ। দেখো, যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলো হজম হওয়ার জন্য সেগুলো পরিপাক হওয়া জরুরি। পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে, এরপরে যেটা ঘটছে সেটা হচ্ছে সরলতম যে রূপ সেটা কিন্তু আমাদের যে কোষ প্রোটোপ্লাজম, আমাদের সাইটোপ্লাজমে সে খাদ্যের সরলতম রূপগুলো রক্ত এবং লসিকার মাধ্যমে আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে, এবং মিলেমিশে যাওয়াটাকেই বলছে হচ্ছে আত্তীকরণ। এবং সবার লাস্টে টপিকটা আসছে সেটা হচ্ছে বহিষ্করণ। বহিষ্করণের মাধ্যমে খাদ্যের যে অপাচ্য অংশ, যেগুলো আমাদের দেহে প্রয়োজনীয় নয়, যেগুলো দরকার নেই, সেগুলো মল হিসেবে আমাদের দেহ থেকে বাইরে নির্গত হয়ে যাচ্ছে।
এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে বিপাক। আচ্ছা, বিপাক থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিপাক কাকে বলে, বিপাকের শ্রেণীবিভাগ পড়তে হবে। বিপাক বেসিক্যালি দু প্রকার, উপচিতি অপচিতি বিপাক, সেগুলো সবই পড়তে হবে। তো ফার্স্টে আমি আসি বিপাক জিনিসটি কী। বলছে নাকি আমাদের প্রাণ ধারণের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীবের, প্রত্যেকের সজীব কোষে অবিরাম কিছু গঠনমূলক এবং কিছু ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তন ঘটেই চলেছে। এবং এই যে গঠনমূলক এবং ভাঙনমূলক রাসায়নিক পরিবর্তন ঘটছে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যে, তো এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে, এক কথায় বলা হচ্ছে বিপাক। বিপাক বেসিক্যালি দু প্রকার, একটি হচ্ছে উপচিতি বিপাক, একটি হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাককে বলা হয়ে থাকে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, যেটা নাকি গঠনমূলক রাসায়নিক বিক্রিয়া, যেটা আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি করছে, সেই ধরনের গঠনমূলক রাসায়নিক বিক্রিয়াকে বলা হয়ে থাকে উপচিতি বিপাক। যদি উদাহরণ তোমরা চাও তো উদাহরণ হিসেবে আমি বলতে পারি সালোক সংশ্লেষ পুষ্টি। এবং অপচিতি বিপাক কি বেশ কিছু ভাঙনমূলক বিপাক, যেগুলো আমাদের দেহে শুষ্ক ওজন নাশ করছে, সেগুলোকে বলা হচ্ছে অপচিতি বিপাক, যেমন ধরো শ্বসন, রেচন ইত্যাদি। তো বুঝতেই পারছো কিছু রাসায়নিক বিক্রিয়া আমাদের বেঁচে থাকার জন্য দরকার, যেগুলো আমাদের দেহে সবসময় কিছু ভাঙনমূলক এবং গঠনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটেই যাচ্ছে, এগুলোই হচ্ছে বেসিক্যালি বিপাক। তো বিপাক থেকে বিপাক পড়বে, উপচিত এবং অপচিত বিপাকের ডেফিনেশন পড়বে, এবং আরও একটা টপিক তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে উপচিত এবং অপচিত বিপাকের পার্থক্য। বিপাক উপচিত অপচিত বিপাকের পার্থক্যের মধ্যে দুটো জিনিস মাথায় একদম ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে উপচিত বিপাক হচ্ছে গঠনমূলক একটা প্রক্রিয়া, ঠিক আছে, দেহে কিছু গঠনমূলক প্রক্রিয়া, এবং এর মাধ্যমে জীবদেহে কিন্তু শুষ্ক ওজন বৃদ্ধি পায়। আর অপচিতি বিপাক হচ্ছে ভাঙনমূলক প্রক্রিয়া, যার মাধ্যমে জীবদেহে শুষ্ক ওজন হ্রাস পায়। এবং উপচিতি বিপাকে বেশ কিছু উদাহরণ দেখতে পাওয়া যায়, যেমন ধরো সালোক সংশ্লেষ পুষ্টি, গঠনমূলক এগুলো, সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ খাদ্যবস্তু তৈরি করছে, পুষ্টির মাধ্যমে বিভিন্ন জীবের মানে শরীরের গঠন হচ্ছে, ওজন বেসিক্যালি বৃদ্ধি পাচ্ছে। তো এগুলোকে আমরা উপচিতি বিপাকের উদাহরণ তাই বলছি। আর অপচিতি বিপাককে বলা হচ্ছে, উদাহরণ হিসেবে নেওয়া হয় শ্বসন এবং রেচনকে। রেচন আর শ্বসনের মাধ্যমে যেমন তাপ উৎপন্ন হচ্ছে, তাপ নির্গত হচ্ছে, আমরা যে খাবারটা খাচ্ছি সেটার থেকে বেসিক্যালি তাপ তৈরি হয়ে নির্গত হচ্ছে, এবং রেচনের মাধ্যমে অপ্রয়োজনীয় যে বস্তু, যেটা আমাদের দেহে দরকার নয়, সেটা দেহ থেকে বাইরে নির্গত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে এটাকে অনেকটা ভাঙনমূলক অপচিতি বিপাক তার জন্য বলাই যায়। বিপাকের তাৎপর্য দেখো, বিপাক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিপাকের মাধ্যমে প্রথমত আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য খাই, সেটা শর্করা হোক, প্রোটিন হোক, ফ্যাট হোক, সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, খাদ্যগুলো ভেঙে গিয়ে সেগুলো থেকে কিন্তু শক্তি তৈরি হচ্ছে, যেটা আমাদের বেসিক্যালি দরকার। এই কথা বলছি আমি, তোমাদের পড়াচ্ছি, তোমরা আমার পড়া শুনছো, এই যে শক্তিটা দরকার, এটা কিন্তু বিপাকের থেকেই হচ্ছে। এছাড়া আমাদের দেহে আমরা কোনো খাদ্যবস্তু যেগুলো খাচ্ছি, সেগুলো যাতে সহজে ছোটো ছোটো টুকরো হয়ে বিভিন্ন দেহে প্রত্যেকটা অঙ্গতে মানে বিভিন্নভাবে সরবরাহ হয়, সেটার জন্যও কিন্তু বিপাকটা দরকার। এরপরে যে বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে সুষম খাদ্য। আচ্ছা, সুষম খাদ্য নিয়ে প্রথমে যেটা বলা সেটা হচ্ছে সুষম খাদ্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং সুষম খাদ্য কাকে বলে পরীক্ষাতে কিন্তু দেওয়া হয়। খুব ভালো করে সুষম খাদ্যের সংজ্ঞাটা পড়বে। যদি সংজ্ঞা বলো, আমি একটাই কথা বলবো, সুষম খাদ্য বলে কিন্তু কোনো খাদ্য হয় না। মানবদেহের বৃদ্ধি, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ, দেহের গঠন ইত্যাদির জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল এবং খনিজ লবণ, কি বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, জল এবং খনিজ লবণ, এই 6টি উপাদান মানে সঠিক মাত্রায় গ্রহণ করলে আমাদের দেহে বেসিক্যালি রোগ প্রতিরোধ, দেহের ক্ষয়পূরণ, দেহের গঠন ইত্যাদি ঘটছে। তো যদি আমরা এই 6টি উপাদান, যে 6টি উপাদানের নাম বললাম, সেটার আনুপাতিক মিশ্রণে যে খাদ্য থেকে আমরা শক্তি পাচ্ছি, যে সকল খাদ্য থেকে আমরা শক্তি পাচ্ছি, সেটাকেই বলছে সুষম খাদ্য। অর্থাৎ কিনা বলতে চাইছে যে কোনো একটা খাদ্যে যদি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল সমান হারে থাকে, আর সমান হারে মানে একটা নির্দিষ্ট আনুপাতিক হারে, এবং সেটার মাধ্যমে যদি আমাদের দেহের গঠন হয়, আমাদের রোগ প্রতিরোধ, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপর দেহে
পুষ্টি সাধন, স্বাভাবিক বৃদ্ধি সব কিছু হয়, তাহলে সেই খাদ্যটাকেই বলা হবে সুষম খাদ্য। কিন্তু বর্তমানে কনসেপ্ট অনেকটা চেঞ্জ হয়েছে। বর্তমানে দেখা গেছে সুষম খাদ্য বলে কোনো একটা খাদ্য হয় না, এমন কোনো খাবার নেই যাতে তুমি এই প্রত্যেকটা 6টা উপাদান আমি বললাম একটা নির্দিষ্ট আনুপাতিক হারে থাকে। প্রত্যেকটা খাবারই কোনো না কোনো ডেফিসিয়েন্সি কিছুটা হলেও রয়েছে। তাও যদি খানিকটা বলতে পারি, সেটা মানে একটা উদাহরণ হিসেবে যে সুষম খাদ্যের একটা উদাহরণ, ডিম আর দুধ কিছুটা কাছাকাছি গেছে, মানে এদের মধ্যে উপাদানগুলো পরিমাণটা অনেকটা বেশি, তাই ওদেরকে সুষম খাদ্য বলা খানিকটা যেতে পারে। কিন্তু বেসিক্যালি সুষম খাদ্য কোনো খাদ্য নয়। 6টা উপাদান, যে 6টা আমি উপাদান বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, একটা নির্দিষ্ট আনুপাতিক হারে গ্রহণ করা দরকার। এবং গ্রহণ করলে যদি তোমার দেহে বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ, দেহের পুষ্টি সাধন ইত্যাদি সব কিছু ঘটে, তো সেটাকে এক কথায় বলা হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্যের পরে আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সিলেবাসে পুষ্টিতে রয়েছে, সেটা হচ্ছে বিএমআর বা মৌল বিপাকীয় হার। তো এক্ষেত্রে সংজ্ঞাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং সংজ্ঞাটাতে যেটা রয়েছে লেখাটা সেটা পুরোটাই পড়তে হবে। যে আমি একটু সংজ্ঞাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে সুবিধাই হবে। আচ্ছা, দেখানো যাচ্ছে না, যাই হোক। তো বলি, একজন সুস্থ ব্যক্তির হালকা খাদ্য গ্রহণে 12 থেকে 18 ঘন্টা পর, হ্যাঁ, সম্পূর্ণ শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায় আরামদায়ক পরিবেশে প্রয়োজনীয় শারীরবৃত্তীয় কার্যসমূহ পরিচালনার জন্য দেহে যে ন্যূনতম তাপশক্তি উৎপন্ন হয় তার হারকে বলছে বিএমআর। আচ্ছা বলি, একজন সুস্থ ব্যক্তি হালকা খাদ্য গ্রহণ করেছে, তার ঠিক 12 থেকে 18 ঘন্টা পর উষ্ণ এবং আরামদায়ক পরিবেশে, হ্যাঁ, জেগে থাকা অবস্থাতে আর কি, নির্দিত না কিন্তু, অথচ শান্ত একদম চুপচাপ আছে আর কি, এই অবস্থাতে দেহের মিনিমাম প্রয়োজনীয় কার্যাবলী পরিচালনের জন্য দেহ থেকে একটা নাকি তাপ নির্গত হয়, তার হারকে বিএমআর বলা হয়ে থাকে। আচ্ছা, ধরো আমি খাবার খেয়েছি 12 থেকে 18 ঘন্টা পর, শায়িত অথবা জাগ্রত অবস্থায় রয়েছি, ঘুমাইনি কিন্তু, এবং উষ্ণ আরামদায়ক, খুব একদম কষ্টকর পরিবেশটা নর্মালি আরামদায়ক পরিবেশে দেহের মিনিমাম কার্য, ধরো আমি চুপ করে বসে আছি, হয়তো হাতটা একটু নাড়ালাম বা পাটা একটু নাড়ালাম, যে মিনিমাম, হ্যাঁ, প্রয়োজনীয় কাজ, বা আমার হয়তো হাত চুলকাচ্ছে, একটু চুলকে নিলাম, এই মিনিমাম যে কাজ পরিচালনার জন্য দেহ থেকে একটা শক্তি বেরোবে, তাপ বেরোচ্ছে, তার হারটাকে বলছে বেসাল মেটাবলিক রেট। কোনো একজন ব্যক্তির যদি বিএমআর দেখি, তাহলে প্রতি বর্গমিটার আয়তনে প্রতি ঘন্টায় কিন্তু 40 কিলো ক্যালোরি হয়। পরীক্ষার সিলেবাসে প্রচণ্ডভাবে বিএমআর ভেরি 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 ইম্পর্টেন্ট, সুষম খাদ্য এবং বিএমআর দুটোই। এবং সেক্ষেত্রে দেওয়া হয়ে থাকে বিএমআর কাকে বলে এবং বিএমআরটা কত একজন ব্যক্তি। তো তোমাদের যদি বিএমআর কাকে বলে বা সংজ্ঞা দেওয়া হয়ে থাকে, তো অবশ্যই বিএমআর কাকে বলে পাশাপাশি প্রতি ঘন্টায় যে 40 কিলো ক্যালোরি বিএমআর হয়, এবং এই কথাটা পুরোটা লিখতে হবে, প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে 40 কিলো ক্যালোরি বিএমআর একজন স্বাভাবিক মানুষের ক্ষেত্রে। এবং দিনে যদি বলি, প্রাপ্তবয়স্ক একজন লোকের দিনে প্রায় 1728 কিলো ক্যালোরি শক্তির দরকার হয়, মেয়েদের ক্ষেত্রে হয়তো খানিকটা কম। এবার আমি আসি বিপাক ঘটিত কিছু ডিজিজ। দেখো, বিপাকের জন্য কিন্তু অনেক সময় অনেক ডিজিজ দেখতে পাওয়া যাচ্ছে, ঠিকঠাক খাদ্যদ্রব্য ঠিকঠাক মতো বিপাক হচ্ছে না তার জন্য। তার মধ্যে কয়েকটা ডিজিজ আমি তোমাদের বলি, তোমরা জানো, মানে আমি এক্ষুনি জাস্ট বলবো, তো তোমরা বলবে যে হ্যাঁ এটা তো জানি দিদিভাই, জানতাম। তো যেমন হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণের জন্য হাইপোথাইরয়েডিজম কিন্তু হচ্ছে। আবার হাইপারথাইরয়েডিজমও হচ্ছে, যেটা ধরো থাইরয়েড গ্রন্থির বেশি ক্ষরণের জন্য হচ্ছে, যার ফলে হৃদগতি বেড়ে যাচ্ছে, বিএমআর বৃদ্ধি পাচ্ছে, গলগণ্ড ডিজিজ হচ্ছে। ডায়াবেটিস মেলিটাস, যেটা কিনা ইনসুলিন হরমোন কম ক্ষরণের জন্য হয়, ডায়াবেটিস মেলিটাস। তো টাইপ 1 ডায়াবেটিস যেটাকে বলছে, তো সেটাও কিন্তু একটা বিপাক ঘটিত সমস্যার জন্যই ঘটছে। এছাড়াও যেটা হয় বিপাক ঘটিত সমস্যার জন্য ডিজিজ, যেমন স্থূলতা, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, ওবেসিটি যেটাকে বলছি আমরা, সেটাও বিপাকের জন্য অনেক সময় হয়, যেটাতে মোটা হয়ে গেলে ওজন বৃদ্ধি পাচ্ছে, রক্তচাপ, ব্লাড প্রেশার, সুগার লেভেল অনেক কিছুই বেড়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। স্থূলতার কারণ তো বিভিন্ন থাকে, অনেক সময় আমাদের যতটা বেশি দরকার থাকে তার থেকে বেশি খাবার গ্রহণ করি, অনেক সময় ঠিকঠাক এক্সারসাইজ করা হয় না, যে সেই খাবারটাকে ঠিকমতো মানে বিপাক করার যে চেষ্টা করব, সেই চেষ্টাটুকুনি আমাদের করা হয়ে ওঠে না। আর এরপরে আসছি স্থূলতার কুফলে। স্থূলতার কুফল, কিছু ফল, খারাপ ফল তো রয়েছে। প্রথমত উচ্চ রক্তচাপ হয় স্থূলতার জন্য, লিভারের বিভিন্ন ডিজিজ হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, আর্থ্রাইটিস হচ্ছে,
আপাতত আজকে এতটা অবধি থাকছে। পরের দিনকে আমি কিন্তু পরের বাকি ক্লাস তোমাদের করাবো। যতটা পড়ালাম অবশ্যই তোমরা বাড়িতে পড়বে এবং পড়ে পরের ক্লাসে নেক্সট ক্লাসে বিষয়বস্তুটা যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। আজকে আপাতত এত দূরই। নেক্সট ক্লাসে নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আমি পড়াবো। টাটা।